হ্যালো এভরিওয়ান, আমরা ক্লাস 10-এ লাইট চ্যাপ্টার দেখছিলাম এবং সেখানে রিফ্লেকশন পড়েছিলাম আমরা। এবং রিফ্লেকশনে দেখেছিলাম যে প্লেন মিররের রিফ্লেকশন কেমন হয়, স্ফেরিক্যাল মিররের রিফ্লেকশন কেমন হয়, স্ফেরিক্যাল মিরর ক ধরনের হয়ে থাকে, একটা অবতল দর্পণ, একটা উত্তল দর্পণ, এবং তাদের মধ্যে রিফ্লেকশন কেমন হয় এবং রিফ্লেকশনের ধরুন কেমন ইমেজ ফর্ম করে, সেই সব জিনিস কিন্তু আমরা দেখছিলাম। ঠিক আছে, তো আজকে আমি ডিসকাস করব নেক্সট থেকে, মানে আগের দিন যতখানি করিয়েছিলাম তারপর থেকে ডিসকাস করব। যারা এখনও পর্যন্ত আগের দিনের ভিডিও দেখোনি তারা কিন্তু অবশ্যই দেখে নিও। তো চলো শুরু করা যাক। তো আমি সাপোজ একটা অবজেক্টকে যদি সেন্টারে রাখি, মানে ধরো তোমার কাছে একটা মিরর রয়েছে, অবজেক্ট অ্যাট সেন্টার, ঠিক আছে, এখানে যদি একটা অবজেক্টকে আমি রাখি তাহলে পরে কেমন হবে? মানে তোমার কাছে এরকম একটা মিরর রয়েছে, এটা কি অবতল দর্পণ, তাই তো? হ্যাঁ, এটা এম প্রাইম। সো এইটা তোমার ফোকাস, এটা তোমার সেন্টার। আমি যদি সেন্টারে অবজেক্টটাকে রাখি তাহলে পরে কি হবে? দেখো, প্রথমত একটা স্ট্রেট লাইন গেল, কি হবে? ফোকাস দিয়ে পাস করবে, ঠিক, কোনো অসুবিধা নেই। আর একটা কী হবে, তুমি ফোকাস দিয়ে পাঠাতে পারো একটাকে, ফোকাস দিয়ে পাঠালে তাহলে সেটা কি করবে? সেটা কিন্তু একদম এই প্যারালালি বেরিয়ে যাবে, সুতরাং এইরকমভাবে বেরিয়ে চলে যাবে, তাই তো? তাহলে এইখানটা তুমি দেখতেই পাচ্ছ, এইখানে এসে কাট করেছে, তাহলে সেটা কোথায় মিলিত হচ্ছে? সেটা কিন্তু একদম তোমার ইসেই মিলিত হচ্ছে, সেন্টারেই কিন্তু মিলিত হচ্ছে। তাহলে এটা তোমার অবজেক্ট ছিল, এটা তোমার ইমেজ ফর্ম করেছে। তাহলে তুমি এখান থেকে দেখতেই পাচ্ছ যে ইমেজটা কোথায় ফর্ম করেছে? ইমেজটা ফর্ম করেছে তোমার অ্যাট সেন্টার। ইমেজটা কিন্তু রিয়েল, বিকজ তুমি পর্দায় ফেলতে পারবে, সুতরাং রিয়েল ইমেজ, মানে সৎ প্রতিবিম্ব। দ্বিতীয়ত দেখো, ইমেজের সাইজটা সেম, সুতরাং সাইজটা কিন্তু সেম হবে। আর লাস্ট পয়েন্ট, তোমার দেখো ইমেজটা কিন্তু উল্টো হয়েছে, সুতরাং ইনভার্টেড, অবশিষ্ট, ঠিক আছে? তাহলে এইটা হচ্ছে তোমার প্রপার্টি। নেক্সট দেখো, সাপোজ অবজেক্টটাকে যদি আমি সেন্টার আর ফোকাসের মাঝে রাখি তাহলে কেমন হবে? ঠিক আছে, তাহলে এটা তোমার সাপোজ ফোকাস, এটা তোমার সাপোজ সেন্টার। এবার আমি অবজেক্টটাকে কোথায় রাখলাম? সেন্টার আর ফোকাসের মাঝে রাখলাম। তাহলে কি হবে? একটা তুমি সমান্তরাল রশ্মি পাঠাবে, সেটা কোথা দিয়ে যাবে বাবা? ফোকাস দিয়ে পাস করে যাবে। আরেকটা তুমি একটা কাজ করো, এই দিক দিয়ে একটা রশ্মি তুমি পাঠাও, সেটা কোথা দিয়ে যাবে? সেটা কিন্তু এই ফোকাস দিয়ে, এই সেন্টার দিয়ে যাবে, তাই তো? কারণ পারপেন্ডিকুলার হচ্ছে, তাহলে তারা কিন্তু একটা দূরে গিয়ে মিলিত হবে, এরকম। তাহলে এইখানে এসে তারা মিলিত হচ্ছে, তাহলে যদি এখানে মিলিত হয় তাহলে এইখানে কিন্তু তারা একটা ইমেজ ফর্ম করবে। ক্লিয়ার হয়েছে? তাহলে দেখো, এটা অবজেক্ট ছিল, এটা তোমার ইমেজ। তাহলে এখান থেকে তুমি কি দেখতে পাচ্ছ? যে ইমেজটা ফর্ম করেছে কোথায়? সেন্টার আর ইনফিনিটির মাঝে, বিটুইন সেন্টার অ্যান্ড ইনফিনিটি। আর ইমেজটা দেখো তোমার উল্টো কিন্তু, এবং পর্দায় ফেলা যাবে, সুতরাং রিয়েল ইমেজ, পর্দায় ফেলতে পারবে তুমি। তোমার উল্টো, সুতরাং ইনভার্টেড বলবে। এবং দেখো অবজেক্টের থেকে সাইজে বড়, সুতরাং তুমি এটাকে বলবে ম্যাগনিফাইড। ম্যাগনিফাইড, বুঝতে পারলে? সাইজে বড়। নেক্সট দেখো, সাপোজ আমি যদি অবজেক্টটাকে ফোকাসে রাখি তাহলে কেমন হবে? তাহলে আমি অবজেক্টটা কোথায় রাখলাম? ফোকাসে রাখলাম, এটা ফোকাস, এটা আমার সেন্টার। তাহলে অবজেক্টটাকে আমি একদম ফোকাসে রেখে দিলাম। তাহলে দেখো একটা রশ্মি সমান্তরালভাবে গেল, ফোকাস দিয়ে পাস করে চলে গেল, ঠিক আছে? আরেকটা তুমি কি করতে পারো? আরেকটা তুমি পাঠাতে পারো এইভাবে সেন্টার দিয়ে, তাহলে এই একটা যাবে, এই যে সেন্টার দিয়ে পাস করে চলে গেল। দেখো এরা কিন্তু পরস্পর প্যারালাল, মানে কোথায় গিয়ে মিলিত হবে? ইনফিনিটিতে গিয়ে মিলিত হবে, তার আগে কিন্তু মিলিত হবে না। তার মানে তোমার যে ইমেজটা ফর্ম করছে কোথায়? ইমেজটা ফর্ম করছে তোমার ইনফিনিটিতে, ওকে? এবং ইমেজটাকে তুমি পর্দায় ফেলতে পারো, সুতরাং রিয়েল ইমেজ। ইমেজটা দেখো উল্টো হচ্ছে, সুতরাং ইনভার্টেড হবে, অবশিষ্ট। আর লাস্ট পয়েন্ট কি দেখো, তোমার অবশ্যই অবজেক্টের থেকে অনেক অনেক বড়, সুতরাং হাইলি ম্যাগনিফাইড। হাইলি ম্যাগনিফাইড, ক্লিয়ার হয়েছে?
এইবার অবজেক্টটা যদি ফোকাস আর মেরুর মাঝে থাকে তাহলে কেমন হবে, মানে এই তো মিরর তোমার, সাপোজ এটা তোমার ফোকাস, এটা তোমার সেন্টার, অবজেক্টটাকে তুমি মেরু আর ফোকাসের মাঝে রেখে দিয়েছো, এটা তোমার পোল, ঠিক আছে। তাহলে কি হয় বাবা, সিম্পল জিনিস, তাহলে তুমি প্রথমে কি করলে, একটা সমান্তরাল রশ্মি নিয়ে নিলে, ঠিক আছে। তাহলে যদি সমান্তরাল রশ্মি না, সেটা কী হবে, ফোকাস দিয়ে যাবে, সুতরাং এই ফোকাস দিয়ে চলে গেল। ওকে, তাহলে তোমার কি মনে হবে, রশ্মিটা যেন এইখান থেকে বেরিয়ে আসছে, হলো। দ্বিতীয়ত তুমি কি করো, এই পোল দিয়ে পাঠাও, পোল দিলে কি হবে, এদিক দিয়ে চলে যাবে। তাহলে তোমার চোখ কি মনে করবে, এইখান থেকে রশ্মিটা আসছে, তাহলে তোমার চোখ সাপোজ এইখানে রয়েছে, হ্যাঁ, তোমার চোখ কি মনে করছে না, এইখান থেকে রশ্মিগুলো মানে আসছে আর কি। তাহলে এইখানে তোমার একটা ইমেজ ফর্ম করলো, তাহলে এটা ছিল তোমার অবজেক্ট, তোমার ইমেজ। তাহলে ইমেজটা কোথায় ফর্ম করেছে, দর্পণের পেছনে, বিহাইন্ড দ্য মিরর, তাই তো। তাহলে ইমেজটা ফর্ম করেছে বিহাইন্ড দ্য মিরর। ক্লিয়ার হয়েছে। সেকেন্ড দেখো, ইমেজটা কিন্তু মানে সমশীর্ষ, মানে যেদিকে অবজেক্ট সেদিক থেকে কিন্তু ইমেজটা ফর্ম করেছে, সুতরাং তুমি বলবে এটাকে পর্দায় ফেলা যাবে না, বিকজ মিররের পেছনে রয়েছে, সুতরাং ভার্চুয়াল ইমেজ বলবে তুমি, ভার্চুয়াল ইমেজ, মানে যেটাকে পর্দায় ফেলা যায় না, হলো। এবং দেখো ইরেক্ট, মানে সমশীর্ষ, মানে যেদিকে অবজেক্ট সেদিকেই ইমেজ ফর্ম করেছে। দ্বিতীয়ত দেখো, অবজেক্টটা থেকে ইমেজটা সাইজ কিন্তু বড়, সুতরাং ম্যাগনিফাইড বলবে, ম্যাগনিফাইড বলবে। বুঝতে পারলে, এইভাবে তুমি ইমেজ ফর্ম করতে পারো, কিছুই না, একদম সিম্পল জিনিস। এইবার নতুন একটা কনসেপ্ট আমরা শিখবো, সেটা হচ্ছে তোমার প্যারাক্সিয়াল রে এবং নন প্যারাক্সিয়াল রে। হ্যাঁ, প্যারাক্সিয়াল রে কাকে বলে, প্যারাক্সিয়াল রেজ। দেখো সিম্পল জিনিস, প্যারাক্সিয়াল রেটা কিছুই না, মানে তুমি একটা, আচ্ছা অবতল দর্পণই নাও, আচ্ছা এখানে একটা জিনিস বলে নিই, এটা অবতল দর্পণ দেখালাম, উত্তল দর্পণের ক্ষেত্রে কেমন হয় সেটা একটু বলে দিই, তারপরে আমি যাচ্ছি। সো ফর কনভেক্স মিরর, কনভেক্স মিরর, ওকে। মেনলি উত্তল দর্পণের ক্ষেত্রে একটাই কেস হয়ে থাকে, সেটা হচ্ছে কি, ধরো এইখানে তুমি একটা অবজেক্ট রেখেছো, তাহলে কি হবে, একটা সমান্তরাল রশ্মি গেল, তাহলে এইভাবে রিফ্লেক্ট করবে, রাইট। তোমার কি মনে হবে যেন এটা ফোকাস থেকে বেরিয়ে আসছে, ওকে। এটা মনে হবে তোমার। আরেকটা রশ্মি তুমি পাঠাতে পারো, সেন্টার দিয়ে পাঠিয়ে দাও, বুঝতে পারলে, এখানে মনে করো তোমার সেন্টারটা রয়েছে, তাহলে এটা তোমার ফোকাস, এটা তোমার সেন্টার। বা তুমি একটা কাজ করো, দিয়ে পাঠাতে পারো, এইখানে মেরু দিয়ে পাঠাতে পারো তুমি, তাহলে মেরু দিয়ে পাঠাতে হলে তোমার কী মনে হবে, এইখান থেকে বেরিয়ে আসছে মনে হবে, তাহলে এইখানে দেখো তোমার ইমেজটা ফর্ম করছে, বুঝতে পারলে। তাহলে এটা তো ছিল তোমার অবজেক্ট, এটা তোমার ইমেজ, তাহলে ইমেজটা তুমি কি দেখতে পাচ্ছ, কোথায় ফর্ম করছে, দর্পণের পেছনে, সুতরাং ভার্চুয়াল হবে, কারণ কি দর্পণের পেছনে তুমি পর্দা ফেলতে পারবে না, সুতরাং ভার্চুয়াল ইমেজ, ওকে। এবং এর ডিস্টেন্স তুমি কী করে বের করতে পারো, ফর্মুলা রয়েছে, মিররের ফর্মুলা ইউজ করে কিন্তু আমরা বের করতে পারি, ঠিক আছে। এফটা তোমার ফোকাল দৈর্ঘ্য, ভিটা তোমার ইমেজ ডিস্টেন্স, আর ইউটা তোমার অবজেক্ট ডিস্টেন্স, এগুলো তোমাদের নেই, বাদ দাও। ইমেজটা সাইজটা কিন্তু ছোট, সুতরাং ডিমিনিশড বলতে পারো তুমি, ঠিক আছে, ডিমিনিশড। আর 3 নম্বর তুমি কি বলবে, সমশীর্ষ, মানে ইরেক্ট, যেদিকটা অবজেক্ট সেদিকটা কিন্তু ইমেজ ফর্ম করেছে, হলো। সমস্ত কিছু ক্লিয়ার হয়ে গেল। নেক্সট আমরা যেটা দেখবো, প্যারাঅ্যাক্সিয়াল রে, প্যারাঅ্যাক্সিয়াল রেজ অ্যান্ড নন প্যারাঅ্যাক্সিয়াল রে। একটা ছবি আঁকি, তাহলে তোমার একদম সমস্ত জিনিস ক্লিয়ার হয়ে যাবে। ধরো এটা আমার কাছে কি একটা অবতল দর্পণ রয়েছে, রাইট। সো অবতল দর্পণের ক্ষেত্রে কি, ধরো এইখানে তোমার ফোকাস, এইখানে তোমার সেন্টার, এবার এইখানে একটা অবজেক্ট রয়েছে, দিস ইজ আওয়ার অবজেক্ট সাপোজ। তাহলে এইখান থেকে রশ্মি যাবে, তাহলে তুমি বলবে একটা রশ্মি এরকম কি বলে, প্রিন্সিপাল অ্যাক্সিসের পুরো কাজ দিয়ে গেল, এইরকম প্রিন্সিপাল অ্যাক্সিসের পাশ দিয়ে যাচ্ছে, মানে ক্লোজ টু প্রিন্সিপাল অ্যাক্সিস,
দেখো তাহলে এই যে রশ্মি, এই রশ্মিগুলোকেই বলা হয়ে থাকে প্যারাঅ্যাক্সিয়াল রে। জিনিসটা ক্লিয়ার হয়েছে? মানে যেসব রশ্মিগুলো প্রিন্সিপাল অ্যাক্সিস, এর মধ্যে প্রিন্সিপাল অ্যাক্সিসের ক্লোজ দিয়ে যায়, মানে খুবই কাছ দিয়ে যায় এবং অ্যাঙ্গেলটা খুবই কম করে, তাদেরকে বলি আমরা প্যারাঅ্যাক্সিয়াল রে। আর নন প্যারাঅ্যাক্সিয়াল রে কাকে বলে? যারা হচ্ছে তোমার প্রিন্সিপাল অ্যাক্সিসের অনেকটা দূর দিয়ে যায়, তাদেরকে বলে থাকি আমরা নন প্যারাঅ্যাক্সিয়াল রে। ক্লিয়ার হয়েছে? তাহলে এই যে রশ্মিগুলো, এগুলোকে বলে থাকি আমরা নন প্যারাঅ্যাক্সিয়াল রেজ। আশা করি জিনিসটা ক্লিয়ার হয়ে গেল। তাহলে আমরা মানে মেইনলি যেটা কনসিডার করব, এটা আমাদের হোল সিলেবাসে এই প্যারাঅ্যাক্সিয়াল রেই কনসিডার করা হবে, যেখানে অ্যাঙ্গেলটা কিন্তু অবশ্যই অল অ্যাঙ্গেলস আর ভেরি ভেরি স্মল। ক্লিয়ার হয়েছে? আরেকটা টার্ম, সেটা কি উন্মেষ, সেটা আমাদের কাজে লাগবে। উন্মেষটা কি? এই যে দর্পণ তুমি নিয়েছো না, আচ্ছা এখানেই দেখাই। ধরো তুমি এই যে অবতল দর্পণ নিয়েছো, এই অবতল দর্পণের ক্ষেত্রে ধরো এই এম প্রাইম, এদেরকে তুমি যদি কানেক্ট করে দাও, সেটাই তোমার কি উন্মেষ হয়ে যাবে, অ্যাপারচার। এই এম প্রাইমটাকেই তোমার বলা হচ্ছে উন্মেষ, অ্যাপারচার। ক্লিয়ার হয়েছে? আমাদের সিলেবাসে এই উন্মেষটা কি হয়? ভেরি ভেরি স্মল হয়। এটা কিন্তু ভেরি স্মল কনসিডার করা হয়ে থাকে। ঠিক আছে? অ্যাপ্রক্সিমেশন কিন্তু এগুলো আমাদের। তাহলে এটা কিন্তু খুবই স্মল কনসিডার করা হয়ে থাকে। আশা করি ক্লিয়ার হয়েছে? এইসব জিনিসগুলো আমাদের কাজে লাগবে। সো এখন আমরা যেটা দেখবো খুবই ইম্পর্টেন্ট তোমাদের সিলেবাসের জন্য, সেটা কি যে রেডিয়াস, মানে তোমার যে দর্পণটা রেডিয়াস আর ফোকাসের মধ্যে রিলেশনটা কি। সো রিলেশন বিটুইন রেডিয়াস অ্যান্ড ফোকাল লেন্থ, রাইট? স্মল একদম এটা। সো দেখে নেওয়া যায় জিনিসটা কি। একদম সিম্পল। এই আমাদের একটা অবতল দর্পণ এম প্রাইম। ক্লিয়ার হয়েছে? এইটা তোমার ফোকাস, এইটা তোমার সেন্টার। ঠিক আছে? এইবার সাপোজ এটা রশ্মি আসছে প্যারালালভাবে, এই প্যারালাল রশ্মি আসলো, এটা ইনসিডেন্ট রে। হ্যাঁ, তাহলে এ কী করবে? ফোকাস দিয়ে পাস করে চলে যাবে। ঠিক, ফোকাস দিয়ে পাস করে চলে যাবে, কিন্তু এটা নর্মাল হবে তোমার, তাই তো? কারণ এটা তুমি যদি পুরো বৃত্ত কমপ্লিট, তুমি যদি স্ফিয়ারটা কমপ্লিট করো, তাহলে তুমি এটা রেডিয়াস পাবে, মানে এটাই তোমার কি নর্মাল হবে। সো এইখানে দেখো একটা অ্যাঙ্গেল উৎপন্ন করেছে, এটা তোমার ইনসিডেন্ট অ্যাঙ্গেল, আর এইখানে একটা অ্যাঙ্গেল উৎপন্ন করেছে তোমার কি রিফ্লেক্টেড অ্যাঙ্গেল। এবার আমরা রিফ্লেকশনের সূত্র জানি আই ইকুয়াল টু আর হয়ে থাকে, তাই তো? তাহলে এখানে তুমি আয়ের জায়গায় তুমি আর বলতে পারো, কোনো অসুবিধা নেই। ফাইন। তাহলে এইটা আর এই অ্যাঙ্গেলটা দেখো কী বলে এটাকে? একান্তর কোণ বলে। সো সেইটা কথা হচ্ছে দেখো এখানে আই হচ্ছে, বা তুমি এরকমভাবে বলতে পারো এটা যেহেতু আই হচ্ছে তাহলে এটাও আই, তাহলে এইটা আই হলে পরে আবার এটাও আই হবে। হ্যাঁ, আমরা এখান থেকে বলতে পারি এটা আই হলে পরে এটা আই হচ্ছে। ক্লিয়ার হয়েছে? ওকে। এইবার তাহলে এখানে তুমি দেখতেই পাচ্ছ এই অ্যাঙ্গেল আর এই অ্যাঙ্গেলটা সেম, কারণ আই আর সেম, মানে অ্যাঙ্গেল তুমি এটাকে একটা নাম দাও, সাপোজ পি এন, এটাকে তুমি কিউ করে দাও। তাহলে অ্যাঙ্গেল তোমার পিএনসি, সরি পিএনসি নয়, এটা সিএনএফ লিখবো আমরা। সো সিএনএফ অ্যান্ড অ্যাঙ্গেল এনসিএফ সমান। এটা যেহেতু সমান, তাহলে এটা কি বলতে পারো? একটা সমদ্বিবাহু ত্রিভুজ। যদি সমদ্বিবাহু ত্রিভুজ হয়, তাহলে তুমি কি বলতে পারো? এই বাহুটা আর এই বাহুটা সেম হবে, সুতরাং সিএফ ইকুয়াল টু এফ এন হবে। ওকে। এবার আমি একটু আগেই বললাম যে দর্পণটা সেটা কি একদমই খুবই ক্ষুদ্র উন্মেষযুক্ত, সুতরাং স্মল অ্যাপারচার। যদি স্মল অ্যাপারচার হয়, তাহলে তুমি কি বলতে পারো? এই যে পোল, এই পোল আর এন দুজনে কি একই পয়েন্ট, পোল আর এন একই পয়েন্ট, তার মানে তুমি এখানে বলতে পারো যে এফ পি ইকুয়াল টু এফ এন, এটা তুমি বলতে পারো। ক্লিয়ার হয়েছে? তাহলে পরে তুমি এখানটা এফ এন এর জায়গায় এফ পি পুট করতে পারো, তাহলে সুতরাং তুমি বলতেই পারো যে সি এফ ইকুয়াল টু এফ পি, বা এটাকে এরকম লেখো। আচ্ছা, এফ পি লিখলাম আমি,
আমরা কিন্তু সমস্ত কিছু মেজার করব কিন্তু পোল থেকে, যে কোনো ডিস্টেন্স মেজার করা হবে কোথা থেকে, পোল থেকে, এটা কিন্তু বেসিক জিনিস। হ্যাঁ, তাহলে সিএফ এটা তাহলে আমরা এখানে কি লিখতে পারি যে পুরোটা কত, সিপি মানে পিসি লিখি। হ্যাঁ, পিসিটাকে তুমি কি লিখতে পারো, পিএফ প্লাস এফসি বা সিএফ, একই ব্যাপার। তাহলে পিএফ বা এফপি একই জিনিস। তাহলে তারা দুজনা সমান, তাহলে এখানে তুমি লিখো পিএফ প্লাস পিএফ। তাহলে এই পিসি মানে কত তোমার আর, পুট করে দাও আর ইকুয়াল, এটা মানে তোমার এফ প্লাস এফ। তাহলে এখানে তুমি আর ইকুয়াল টু 2f পাচ্ছ বা এফ ইকুয়াল টু r/2 পাচ্ছ। এটা তোমাকে প্রমাণ করতে বলেছে, বুঝতে পারলে? একদম সিম্পল জিনিস, কিছুই না। তাহলে তোমাকে যদি বক্রতা ব্যাসার্ধ বলে দেয় তাহলে তুমি ইজিলি ফোকাসটা বের করতে পারবে। ওকে, এইবার এই যে স্পেরিক্যাল মিরর পড়লাম আমরা, স্পেরিক্যাল মিররের কিছু ইউজ দেখো, মানে ব্যবহার। সো ইউজেস অফ স্পেরিক্যাল মিরর, স্পেরিক্যাল মানে গোলীয় দর্পণ। এই যে উত্তল দর্পণ পড়লে, অবতল দর্পণ পড়লে তাদের কিছু ব্যবহার দেখো। প্রথমত ম্যাগনিফিকেশনে ব্যবহার করতে পারো তুমি। ম্যাগনিফিকেশন মানে বিবর্ধক, মানে তোমার হচ্ছে কি, ধরো ইমেজ তোমার অবজেক্টটা ছোট রয়েছে, তুমি কাছে ধরবে বড় হবে, যেরকম অবতল দর্পণের ক্ষেত্রে, যেটা তোমার এই দন্ত চিকিৎসার ক্ষেত্রে ব্যবহার করা হয়, তারপরে তোমার সেলুনে ব্যবহার করা হয় অবতল দর্পণ। এতে কি মানে ছোটো ছোটো জিনিসগুলো খুব বড় করে দেখতে পাও তুমি, কারণ তুমি একটাকে দেখলে অবতল দর্পণের ক্ষেত্রে যখন তুমি কি ফোকাস আর মেরুর কাছে কোনো অবজেক্টকে রাখো, তার কিন্তু হয় কি অসৎ প্রতিবিম্ব গঠিত, মানে ভার্চুয়াল ইমেজ উৎপন্ন করে এবং আকারে বড় হয়। সুতরাং সেটাকে তুমি ইউজ করতে পারো, এই সেলুনে ইউজ করতে পারো। ঠিক আছে, একটা গেল। সেকেন্ড, যেরকম ধরো তুমি উত্তল দর্পণকে তোমরা কোথায় ব্যবহার করো বলো তো? ওই যে বাইকের দেখবে তোমার বাইকের হ্যান্ডেলের উপর দিয়ে একটা থাকে, ভিউ ফাইন্ডার। ঠিক আছে, ভিউ ফাইন্ডার হিসেবে কিন্তু ব্যবহার করা হয়ে থাকে। কারণ তুমি যদি উত্তল দর্পণ যদি দেখো, উত্তল দর্পণের ক্ষেত্রে মানে তোমার ফিল্ড অফ ভিউ অনেক বেশি, মানে অনেকটা জায়গা জুড়ে কিন্তু সে দেখতে পারে। মানে তুমি যদি লাগাও এবং কি এর ক্ষেত্রে কি দেখো ইমেজটা ছোট হয়, তাহলে সমস্ত জিনিস কিন্তু তুমি দেখতে পাবে। যেরকম ধরো একটা গাড়ি যাচ্ছে, 4 চাকার একটা গাড়ি যাচ্ছে, এরকম একটা গাড়ি যাচ্ছে, এইখানে তোমার এগুলো চাকা রয়েছে দিকটা, ঠিক আছে, এদিকে চাকা রয়েছে, গাড়ি যাচ্ছে, তাহলে এইখানে তোমার কিন্তু দেখবে সেই এই আয়নাটা থাকে আর কি। ঠিক আছে, এবার তোমার পেছনে ধরো এখানে কোনো একটা গাড়ি আসছে আরেকটা, ঠিক আছে, এখানে আরেকটা গাড়ি আসছে, এবার তুমি সেটাকে দেখবে কী করে? তাহলে এই দর্পণ থাকলে কিন্তু অনেকটা দূর পর্যন্ত দেখতে পাওয়া যায়, মানে তুমি এখান থেকে এইভাবে তখন দেখো এইখানে যদি কোনো অবজেক্ট থাকে সেটা তুমি কিন্তু দেখতে পাবে। সুতরাং ভিউ ফাইন্ডার হিসেবে কিন্তু আমরা উত্তল দর্পণকে ব্যবহার করে থাকি। ওকে, আচ্ছা, 3 নম্বর আরেকটা পয়েন্ট কি বলতে পারি আমি, যে অধিবৃত্তীয় দর্পণ। যেরকম তুমি বাইক দেখবে, বাইকের হেডলাইটে দেখবে এইরকম থাকে, তাই না? এটা অধিবৃত্তীয় দর্পণ বলে এটাকে। এইটা ব্যবহার করা হয় কেন? এটা ব্যবহার করা হয়ে থাকে কারণ ধরো তোমার ফোকাসে তুমি লাইট রাখলে, ফোকাসে তুমি লাইট রাখো, তাহলে কী হবে, এখান থেকে লাইট এই গেল, এই গিয়ে সোজা পুরো চলে যাবে, এই গেল, এই গিয়ে পুরো সোজা চলে যাবে, বুঝতে পারলে? তাহলে এই গেলে এই সোজা, তার মানে কি তুমি অনেক দূরের জিনিসও কিন্তু খুব ইজিলি দেখতে পাবে। তার জন্য কি অধিবৃত্তীয় দর্পণ ব্যবহার করা হয়ে থাকে তোমার বাইকের হেডলাইটে। আশা করি জিনিসগুলো ক্লিয়ার হয়ে গেছে। এইবার আমরা দেখবো রিফ্র্যাকশন বা প্রতিসরণ, রিফ্র্যাকশন অফ লাইট বা প্রতিসরণ। ঠিক আছে, ধরো এরকম একটা তোমার মিডিয়াম নিলাম আমি, মানে একটা জাস্ট সিম্পল, মানে তুমি এদিকটা একটা মিডিয়াম নিয়েছো তুমি, এটা হতে পারে তোমার জল, কাঁচ, যা খুশি হতে পারে। ঠিক আছে, এটা তোমার ঘন মাধ্যম, এটা সাপোজ তুমি কনসিডার করলে জল, ঘন মাধ্যম হতে পারে জল, আর এইটা তোমার কিন্তু এয়ার মানে ফ্রি মাধ্যম, মানে লঘু মাধ্যম হতে পারে, সেটা কি বায়ু। ওকে, এইবার এটা তোমার নর্মালটা হবে এন প্রাইম দিয়ে দাও, হ্যাঁ, এটাকে দিকে লিখে দিই এন প্রাইম। তাহলে একটা রশ্মি মনে করা পড়ছে, এই রশ্মি আসলো ইনসিডেন্ট রে, পি দিলাম, কিউ পয়েন্ট পড়লো, কি হয় বলো তো, যেহেতু লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে আসছে, সুতরাং কি অভিলম্বের দিকে সরে আসবে। তাহলে এইটা যদি অ্যাঙ্গেল আই হয়, এটা তোমার আর হবে, বুঝতে পারলে? মানে লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যম, যেহেতু মিডিয়ামটা বেশি, তার জন্য কী মনে হবে যেন মানে কাছাকাছি সরে আসবে, নর্মালের কাছাকাছি চলে আসবে। ঠিক আছে,
মানে বেশি ঘন মিডিয়ামের মধ্যে দিয়ে গেলে কী হবে যেন সে বেশি যেতে পারছে না, এরকম একটা ব্যাপার হচ্ছে, মানে তার ভেলোসিটি যেন কম হচ্ছে, অবশ্যই কম হয় ভেলোসিটি কম হচ্ছে, সুতরাং আস্তে আস্তে সে কী হয় নর্মালের দিকে চেপসে চলে আসে। ঠিক আছে, এইখান থেকে তুমি দেখো দেখতেই পাচ্ছ যে আই কিন্তু গ্রেটার দেন এখানে আর হয়। ঠিক আছে, সিমিলারলি তুমি যদি এরকম দেখো যে ঘন মাধ্যম থেকে আসছে, ঘন আর লঘু ধরি আমি, ওকে। সো একটা রশ্মি পড়লো, এই পড়লো, আচ্ছা এটাকে একটু এরকম দেখাই, এই রশ্মিটা পড়লো, তাহলে এ কী হবে দেখো ঘন মাধ্যম থেকে যেহেতু লঘু মাধ্যমে যাচ্ছে তার মানে কী হবে দূরে সরে যাবে, অবিলম্ব থেকে দূরে সরে যাবে। ক্লিয়ার হয়েছে? সিম্পল জিনিস, কিছুই না, মানে তুমি রশ্মির প্রত্যাবর্তন নীতি ফলো করতে পারো। মানে এখানে সিম্পলি তুমি এরকম বলতে পারো যে এদিক থেকে তুমি টর্চ মেরেছো, সুতরাং কি রশ্মি ফেললে, এখানে পড়লো, দেখো কি অবিলম্ব থেকে দূরে সরে গেল, এখান থেকেও তুমি বলতে পারো, কোনো অসুবিধা নেই। ক্লিয়ার হয়েছে? তার মানে কি লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে আসলে অবিলম্বের দিকে সরে আসবে, আর ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে গেলে পরে অবিলম্ব থেকে দূরে সরে যাবে। এটাকেই বলে আমরা প্রতিসরণ। ক্লিয়ার হয়েছে? তাহলে এই প্রতিসরণের রুল রয়েছে, সুতরাং লজ কি, ফার্স্ট ল হচ্ছে তোমার দেখো ইনসিডেন্ট রে, রিফ্র্যাক্টেড রে, এই যে রেটাকে কি বলি আমরা রিফ্র্যাক্টেড রে, এটাকেও আমি আর বলতে পারি। হ্যাঁ, আর হচ্ছে তোমার নর্মাল। ঠিক আছে, এরা কি থাকবে সব সময় কিন্তু একই প্লেনে থাকবে, উইল লাই ইন আ সেম প্লেন। তার মানে কি, তার মানে হচ্ছে গিয়ে তুমি একই প্লেনে পাবে, খাতার যদি প্লেন ধরো তুমি এটা খাতার প্লেনে তুমি পাবে। ইনসিডেন্ট রে, রিফ্র্যাক্টেড রে এবং নর্মাল সবসময় একই প্লেনে থাকবে। হ্যাঁ, একই রকম যে ডেফিনেশন যেরকম তুমি রিফ্লেকশনের ক্ষেত্রে পড়েছিলে। আরেকটা যেটা বলে এখানটায় সেটা খুবই ইম্পর্টেন্ট, ধরো এইটা তোমার একটা রশ্মি পড়লো, হলো এটা তোমার নর্মাল, হ্যাঁ, এইটা সাপোজ লঘু মাধ্যম, এইটা তোমার ঘন মাধ্যম। এর রিফ্র্যাক্টিভ এটা 1 নম্বর মিডিয়াম, এটা 2 নম্বর মিডিয়াম। এর রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স তুমি কনসিডার করেছো μ1, এর রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স তুমি কনসিডার করেছো μ2। এই যে এটা লিখলাম এটা কি প্রতিসরাঙ্ক বলে, এটাকে বাংলায় বলি আমরা প্রতিসরাঙ্ক বা রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স, ক্লিয়ার হয়েছে? ডিইএক্স। হ্যাঁ, আমি ডেফিনেশনটা বলে দিচ্ছি আপনি। সো এখানে কি হবে অবিলম্ব থেকে দূরে যাবে না কাছে আসবে, তাহলে এটা যদি অ্যাঙ্গেল আই হয়, এটা যদি আর হয়, তাহলে এখানে একটা সূত্র পাই আমরা, সেটা কি হয় এই মিডিয়ামটা রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স μ1, এর ক্ষেত্রে μ2। আমি একদম সিম্পল সূত্রটা বলবো, তাহলে তুমি কি করবে এখানে μ1 ইন্টু এর সাইন অ্যাঙ্গেল, সাইন আই ইকুয়াল টু এই মিডিয়ামের ক্ষেত্রে μ2 ইন্টু সাইন অ্যাঙ্গেল সাইন আর। হ্যাঁ, এটা মনে রাখবে। অনেকে না ওইটা মনে রাখতে গিয়ে খুব ভুল করে ফেলে, তোমরা মাধ্যমিকে এটা হয়তো দেখেছে বইতে এরকমভাবে, আমি দেখিয়ে দিচ্ছি। সুতরাং সাইন আরটাকে নিচে নিয়ে আসলাম ইকুয়াল টু μ2 বাই μ1, এইটাকে তুমি এরকম লিখতে পারো যে সাইন আই ডিভাইডেড বাই সাইন আর ইকুয়াল টু 1 μ2। এই 1 μ2 যদি সাপোজ এরকম হয়, ইফ বায়ো মিডিয়াম হয় তাহলে μ1 ইকুয়াল টু যদি 1 হয় ফর এয়ারের জন্য সাধারণত 1 কনসিডার করে থাকি আমরা, তখন কি হয়, তখন সিম্পলি এই μ2টাকে আমরা μ কনসিডার করে নিই। তো অনেক সময় আমরা এরকমভাবে লিখে থাকি সিম্পলি যে সাইন আই ডিভাইডেড বাই সাইন আর ইকুয়াল টু μ। এইখানেই কিন্তু মারাত্মক লেভেলের কনফিউশন তৈরি করে ছেলেপেলেরা। ঠিক আছে, সো এইরকম জিনিস মুখস্থ করতে যাবে না, একদম বেসিক এইটা তুমি মনে রাখবে, যে কোনো মিডিয়ামের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স ইন্টু সেই মিডিয়ামের সাইন অ্যাঙ্গেল ইকুয়াল টু অ্যানাদার মিডিয়ামের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স ইন্টু সেই মিডিয়ামের সাইন অ্যাঙ্গেল। এটা মনে রাখো, তাহলে তোমার হয়ে যাবে, এখান থেকে তুমি যে কোনো কিছু বের করতে পারবে। তাহলে এই যে রেশিওটা করলাম, এই যে এটা, তাহলে সুতরাং এখানটা তুমি আচ্ছা এইটাকে বলে থাকি আমরা কি স্নেলের সূত্র, এইটা অথবা এইটা অথবা এইটা, এই দুটোকে বলে থাকি আমরা কি স্নেলের সূত্র, স্নেলস ল। আশা করি জিনিসটা ক্লিয়ার হয়েছে। সো এইখানে আমি একটা টার্ম লিখেছি দেখো হেয়ার, হ্যাঁ, বা হোয়ার, এই যে 1 μ2, এটাকে বলে থাকি আমরা কি μ2 বাই μ1। এই টার্মটাকে আমরা রিপ্রেজেন্ট করি রিলেটিভ রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স
রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স, বাংলায় বলে থাকে আপেক্ষিক প্রতিসরাঙ্ক, ঠিক আছে, মানে একটা মিডিয়ামের রেসপেক্টে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স, ঠিক আছে। এটা যেরকম কি 1 নম্বর মিডিয়ামের রেসপেক্টে আরেকটা মিডিয়ামের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স। এটা হতে পারে যেরকম ধরো উপরটা তোমার ধরো এয়ার রয়েছে, নিচেটা তোমার গ্লাস রয়েছে মানে কাঁচ, ঠিক আছে, উপর থেকে নিচের দিকে নামছে। সেটা হতে পারে ধরো তুমি বললে এ মিউ জি, তাহলে এটাকে তুমি কি লিখবে, মিউ জি বাই মিউ এ, যেটা আগে থাকবে সেটা নিচে হবে, যেটা আগে থাকবে সেটা নিচে হবে, যার রেসপেক্টে সে নিচে হয়, সিম্পল ব্যাপার। এটা এরকম লিখতে পারতে তুমি যে জি মিউ এ, তাহলে তোমার কেমন হতে বলো তো, মিউ এ বাই মিউ জি, মানে গ্লাসের রেসপেক্টে এয়ারের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স, ঠিক আছে, এরকম কিন্তু হতে পারে। এবার যেমন তোমাকে ভ্যালু বলে দেবো তেমনভাবে তুমি কাজ করবে, হ্যাঁ। তার জন্য বলছি আমি এই জিনিসটা মনে রাখবে, এটা মনে রাখলে পরে কোনো অসুবিধা হবে না। ওকে, এবার আমরা ডেভিয়েশন অফ লাইট মানে ডেভিয়েশন অফ লাইট। দেখো ধরো এই তো সো লাইট এসে পড়লো, এটা তোমার লঘু মিডিয়াম, এটা তোমার ঘন মিডিয়াম, হ্যাঁ। তাহলে লাইট যখন পড়ে তখন কি ঘন মিডিয়ামে নর্মালের দিকে চলে যাবে, বিকজ এটা নর্মাল আমাদের, তাহলে এটা তোমার ইনসিডেন্ট রে, এটা রিফ্র্যাক্টেড রে, ওকে। তাহলে অ্যাঙ্গেল ছিল আই, এটা হয়েছে তোমার আর। তাহলে দেখো ভালো করে তাকিয়ে দেখো, এই ইনসিডেন্ট এটা যাওয়ার কথা ছিল এই দিক বরাবর। ডেভিয়েশন মানে কি, ইনিশিয়ালি যেদিকে যাওয়ার কথা ছিল সেদিকে না গিয়ে যেদিকে রিফ্র্যাক্টেড হয়েছে বা রিফ্লেক্ট হয়েছে রিফ্লেকশনের জন্য, তাহলে তাদের মধ্যবর্তী অ্যাঙ্গেল মানে এই অ্যাঙ্গেলটাকে বলা হচ্ছে তোমার ডেভিয়েশন অ্যাঙ্গেল, রাইট। তাহলে আমি যদি পুরোটা দেখি, এই পুরোটা কতখানি বাবা, পুরোটা আই হবে, কারণ এটা যদি আই হয়, এটা আই হবে বিপ্রতীপ কোণ, তাহলে এইটুকুনি আই এইটুকুনি আর, তাহলে ডেল্টা কত হবে, ডেল্টা ইকুয়াল টু আই মাইনাস আর, একদম সিম্পল। তাহলে এখানে তুমি দেখতেই পাচ্ছ যে আই কিন্তু অবশ্যই গ্রেটার দ্যান আর, ওকে। সিমিলারলি যদি এরকম হতো, ঘন মিডিয়াম থেকে যদি রশ্মিটা তোমার লঘু মিডিয়ামে আসতো, সো এরকম এই রশ্মি পড়লো, তাহলে এরকমভাবে যাবে, তাই তো। এটা ইনসিডেন্ট রে, এটা রিফ্র্যাক্টেড রে, ওকে, এটা নর্মাল আমাদের। তাহলে তুমি এখানে দেখতে পাচ্ছ এটা তোমার আই অ্যাঙ্গেল হবে, এটা তোমার আর হবে। তাহলে আইটা কোন দিক বরাবর যাওয়ার কথা ছিল, এই দিক বরাবর যাওয়ার কথা ছিল, তাহলে এইটুকুনি তোমার আই হতো, কিন্তু তাহলে আমার ইয়েটা কোনটা, এইটা হচ্ছে আমাদের ডেভিয়েশনটা। তাহলে পুরোটা যদি আই হয়, সরি পুরোটা আর, তাহলে এইটুকুনি আই, তাহলে ডেল্টা কত হবে, সুতরাং ডেল্টা ইকুয়াল তুমি বলবে আর মাইনাস আই। এইখানে কিন্তু আর গ্রেটার দেন আই, তাই নয় কি, জিনিসটা ক্লিয়ার হয়েছে। তাহলে এইভাবে তুমি ডেভিয়েশন অফ অ্যাঙ্গেল বের করতে পারো। নেক্সট আমরা যেটা ডিসকাস করবো সেটা হচ্ছে তোমার প্রিজম। দেখো প্রিজমের ক্ষেত্রে কি হয়, তুমি যদি একটা চতুর্ভুজ নাও, মানে সরি একটা রেক্ট্যাঙ্গেল নাও, আমি এখান থেকে একটা 3 ডাইমেনশনাল স্কোয়ার বক্স আঁকতে পারি আমি এরকম, ঠিক আছে। এইবার যে কোনো এই একটা প্লেন ধরো, এই নিচের যে প্লেনটা রয়েছে এই প্লেনটাকে তুমি সরিয়ে দাও, সরিয়ে দিলে কী হবে, এই ডানটা ফ্রি হয়ে যাবে, এইটা ফ্রি হয়ে যাবে। এবার এদেরকে যদি তুমি কানেক্ট করিয়ে দাও, এইভাবে যদি কানেক্ট করিয়ে দাও, এরকম যদি কানেক্ট করে দাও, মানে এইটাকে মুছে দাও, এইটাকে তুমি মুছে দাও, কি বললাম, এইটাকে তুমি কানেক্ট করিয়ে দিয়েছো, এই যে ফর্মটা উৎপন্ন করলো এটা তোমার প্রিজম হয়ে গেল। কি বলছি বুঝতে পারছো? তারপর দেখো 3টে প্লেন রয়েছে, 3টে রেক্ট্যাঙ্গুলার প্লেন, 3টে তোমার রেক্ট্যাঙ্গুলার প্লেন থাকছে এখানে, কারণ একটাকে তুমি সরিয়ে দিয়েছো, 4টে ছিল। আর দেখো দুটো ত্রিভুজ রয়েছে, একটা ত্রিভুজ এই দিকে একটা ত্রিভুজ, সুতরাং দুটো কি ট্রায়াঙ্গেল রয়েছে, ওকে। তাহলে এইদের সমন্বয়টাকে বলে থাকি আমরা প্রিজম, একদম সিম্পল ভাষায় এদের সমন্বয়টাকে প্রিজম বলে থাকি, ঠিক আছে। তাহলে তুমি এই ছবিটা আশা করি বুঝতে পারছো। তাহলে এই একটা নাম দাও এ বি সি ডি, আবার এদিকে ই দাও, একটা এফ দাও, সরি এফ, ওকে। মাঝখানটায় তুমি একটা কাজ করো, এই 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 এম এন ও ক্রস সেকশন নিলাম আমি একটা, হ্যাঁ। তাহলে এখানে তুমি দেখতে পাচ্ছ 3টে রেক্ট্যাঙ্গুলার প্লেন কী কী রয়েছে, এই যে এ বি এইটা,
তাই তো, মানে আমি যদি নাম দিই তাহলে এ বি সি ডি একটা হলো, আরেকটা কি দেখো এই যে এটা এ ই এফ ডি, আরেকটা দেখো এর পেছনের দিকটা বিই বা বি সি এফ ই এর পেছনের দিকটা, তাহলে তিনটে হয়ে গেল। আর দুটো দেখো ত্রিভুজ রয়েছে এখানটা, এই একটা ত্রিভুজ, এই একটা ত্রিভুজ, তার মানে কি ত্রিভুজ তোমার এ বি ই আর ত্রিভুজ সি ডি এফ, বুঝতে পারলে? তাহলে তিনটে তোমার রেক্ট্যাঙ্গুলার প্লেন, দুটো তোমার ট্রায়াঙ্গুলার প্লেন, তাদের সমন্বয়টাকে বলে থাকি আমরা প্রিজম। জিনিসটা ক্লিয়ার হয়ে গেছে। তাহলে প্রিজমের ক্ষেত্রে দেখো প্রধান ছেদ থাকে, প্রধান ছেদ তোমার এই এটা বলতে কি মানে যে কোনো জায়গায় মানে এটাকে তুমি সিম্পলি এরকমভাবে দেখবে, তুমি এরকমভাবে তুমি দেখবে, ওকে, এ বি সি, এই যে অ্যাঙ্গেলটা এটাকে বলে থাকি মানে আমরা প্রিজম অ্যাঙ্গেল, অ্যাঙ্গেলটাকে বলে থাকি আমরা প্রিজম অ্যাঙ্গেল, ঠিক আছে, প্রিজম অ্যাঙ্গেল। অনেক বইতে আমরা লিখে থাকি প্রতিসরক অ্যাঙ্গেল, ঠিক আছে, মানে প্রতিসারক কোণ, এটাও লিখে থাকি আমরা, হ্যাঁ। আচ্ছা, এটা হয়ে গেল। এবার আমরা যদি একটা কাচের স্ল্যাব দেখি, কাচের স্ল্যাব কেমন হয়ে থাকে, একদম সিম্পল, কাচের স্ল্যাব তোমার এরকম হবে, যেটা আমি প্রথমেই দেখালাম সেটা তোমার একটা কাচের স্ল্যাব। আমি যদি 3 ডাইমেনশন দেখাই তাহলে এইরকম হবে কাচের স্ল্যাব একটা, রাইট। তো একটা কাচের স্ল্যাবের মধ্য দিয়ে যদি তোমার একটা লাইট পাঠায় তাহলে সেখানে ডেভিয়েশন কেমন হবে সেটা আমরা দেখতে চাইছি। সো এই কাচের একটা স্ল্যাব নিয়ে নিলাম আমি, তাহলে এর মধ্যে আমি ডেভিয়েশন দেখতে চাইছি, সুতরাং প্রথমে আমি এখানে একটা নর্মাল টেনে নিলাম। সো লাইট ফেলছি, এই লাইট ফেললাম, কারণ দেখো কাঁচ, তার মানে কি এটা বায়ু হবে তোমার, আর এটা তোমার কাঁচ হবে, আবার এখানে কিন্তু তোমার বায়ু, ক্লিয়ার হয়েছে? তাহলে যখনই তুমি লাইট ফেললে সেটা কি হলো, এরকমভাবে কাঁচের মধ্যে মানে ঘন মিডিয়ামে ঢুকছে, সুতরাং অবিলম্বের দিকে চলে আসবে, এইখানে তুমি একটা অবিলম্ব পাবে, ঠিক আছে, দিয়ে আবার রশ্মিটা দেখো ঘন থেকে লঘুতে আসবে, সুতরাং কি এইরকম হবে, অবিলম্ব থেকে দূরে সরে যাবে। তাহলে তুমি যদি অ্যাঙ্গেল দেখো, সুতরাং এখানে ছিল সাপোজ I1 অ্যাঙ্গেল, এটা তোমার R1, এটা তোমার কত হবে, সেম অ্যাঙ্গেল হবে, সুতরাং R1 হবে, এটা তোমার I2 হবে। এই যে I1 আর I2 দেখো এখানে রশ্মি দুটো তো প্যারালাল, দেখেই বোঝা যাচ্ছে PQRS, আমি সেটা প্রমাণ করে দিচ্ছি, কোনো চাপ নেই। এখানে শুধুমাত্র কি পার্শ্বীয় সরণ হয়েছে, তাই না? কারণ তুমি এটাকে যদি টানো এরকমভাবে এদিক পরে যাওয়ার কথা ছিল, তাহলে এই যে এইটুকুনি কি তোমার পার্শ্বীয় সরণ হয়েছে, ওকে। তাহলে এখান থেকে তুমি নাম দিতে পারো, এটা আর দিয়েছো তুমি, এটা তুমি আর দিয়েছো, এটাকে সাপোজ তুমি কিছু একটা দিয়ে দাও, এম দিয়ে দাও, সুতরাং আর এম তোমার পার্শ্বীয় সরণ। এই জিনিসটা কিন্তু এইচএসে আমরা ক্যালকুলেশন করি, তোমাদের এখানে ক্যালকুলেশন নেই, এই পার্শ্বীয় সরণ কতখানি হয় সেটা ক্যালকুলেট করা যায়। সো এখানে আমি দেখাবো যে এই I1 আর I2টা সমান হবে, সেটা কী করে হয় দেখো। প্রথমে এই পয়েন্টের ক্ষেত্রে যদি দেখি স্নেলের সূত্র কাজে লাগাও, এটা প্রি মিডিয়াম, সুতরাং μ1 ধরো, এটাকে μ2 ধরো, এটা μ1 ধরলাম, বা তুমি সিম্পল এয়ারের জন্য এ বলো, গ্লাসের জন্য জি বলো, এয়ারের জন্য তুমি এ বলো। তাহলে স্নেলের সূত্র প্রথমে এই পয়েন্টে কাজে লাগাও, সুতরাং μa সাইন I1 ইকুয়াল টু μg সাইন R1, এটাকে 1 নম্বর নাম দিয়ে রাখো। এই পয়েন্টে তুমি কাজে লাগাও এবার, সুতরাং μg সাইন R1 ইকুয়াল টু μa সাইন I2 হয়ে গেল। তাহলে এই টার্মটা আর এই টার্মটা দেখো সেম, পুট করে দাও, তাহলে সুতরাং তুমি কি বলবে, μa সাইন I ইকুয়াল টু μa সাইন I2, সেটা I1 এটা। সো এখানটা তুমি দেখতেই পাচ্ছ যে এই μa কেটে যাচ্ছে, সুতরাং সাইন I1 ইকুয়াল টু সাইন I2 থাকছে পড়ে, তাহলে সুতরাং তুমি বলতেই পারো যে I1 ইকুয়াল টু I2, ক্লিয়ার হয়েছে? তাহলে এখানে কি হচ্ছে, এখানে কিন্তু কোনো ডেভিয়েশন আমরা দেখতে পাচ্ছি না, সুতরাং নো ডেভিয়েশন, অনলি পার্শ্বীয় সরণ হচ্ছে এখানটা, বুঝতে পারলে? সুতরাং একটা কাঁচের স্ল্যাবের মধ্যে দিয়ে যদি কোনো রশ্মি যায় তাহলে সেখানে কিন্তু কোনো ডেভিয়েশন হবে না, শুধুমাত্র পার্শ্বীয় সরণ হবে। এবার আমরা এটা প্রিজমের ক্ষেত্রে দেখবো সেখানে পার্শ্বীয় সরণ হয় কি হয় না, মানে সরি ডেভিয়েশন হয় কি হয় না। সো ডেভিয়েশন ফর প্রিজম, দেখো এটা খুব ইম্পর্টেন্ট, এটা তোমার কিন্তু পরীক্ষা আসবেই, এটা আসবেই, ধরে নাও তুমি, এটা মারাত্মক লেভেলের ইম্পর্টেন্ট এটা। সো আমি একটা প্রিজম কনসিডার করলাম, এটা প্রিজম,
এটা এ বি সি, এই অ্যাঙ্গেলটা কিন্তু আমাদের প্রিজম কোণ, মানে সেটা এ ধরতে পারি আমরা। ওকে, সো সাপোজ এখানে একটা নর্মাল রয়েছে, এই একটা নর্মাল, এই পয়েন্টে একটা নর্মাল দিয়ে দিই, এই পয়েন্ট নর্মাল, এটা এন, এটাকে এন প্রাইম করে দাও, এটাকে এন ডবল প্রাইম করে দাও। একটা রশ্মি মনে করো আসছে, এইভাবে একটা রশ্মি এসে পড়লো। ওকে, সাপোজ এটা পি কিউ পয়েন্টে পড়েছে, তাহলে যে অ্যাঙ্গেলটা উৎপন্ন করেছে এই অ্যাঙ্গেলটা কি আমাদের ইনসিডেন্ট অ্যাঙ্গেল, সাপোজ এটাকে বলছি আমি I1। রশ্মিটা কি হলো, এরকমভাবে মানে হবে প্রতিসৃত হলো, ঠিক আছে। তাহলে কি হচ্ছে দেখো, লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে গেল, অবিলম্বের দিকে চলে আসলো, তাহলে এটাকে আমি বলতে পারি R1, দিস ইজ R1, এবং এখানে এসে পড়লো, দিস ইজ R2। ওকে, এইবার রশ্মিটা কি হলো আবার এরকমভাবে মানে ট্রান্সমিট করে গেল আর কি, তাহলে এই অ্যাঙ্গেলটা তোমার সাপোজ I2। ওকে, তাহলে রশ্মিটা দেখো যাওয়ার কথা ছিল এই দিক বরাবর, কিন্তু আলটিমেট রশ্মিটা গেল কোন দিক বরাবর, এদিক বরাবর, তাহলে কতখানি অ্যাঙ্গেল উৎপন্ন করলো, তাহলে এই যে অ্যাঙ্গেলটা উৎপন্ন করলো, তাহলে এটাই আমাদের কি ডেভিয়েশন, তাহলে এটা আমাদের এখানে বের করতে হবে। বুঝতে পারলে জিনিসটা? তাহলে এই পয়েন্টটাকে আমি একটা নাম দিলাম, সাপোজ ও পয়েন্ট নাম দিলাম। হ্যাঁ, তাহলে এক এক করে কাজ করা যাক। সুতরাং এখানে আমি একটা ত্রিভুজ ধরি, এখানে আছে নাম দিয়ে এগুলোকে আর পি কিউ আর এস বললাম। হ্যাঁ, তাহলে আমি এই ত্রিভুজটা ক্যান্সেল করছি, ও কিউ আর, তাহলে ত্রিভুজ ও কিউ আর। আমি যদি এই ত্রিভুজ দেখি, দেখো এই ত্রিভুজের ক্ষেত্রে এই অ্যাঙ্গেলটা কতখানি বলো তো, কারণ পুরোটা আই, এইটুকুনি R1, মানে I1 R1, তাহলে এইটুকুনি কত হবে, I1 মাইনাস R1 হবে, মানে অ্যাঙ্গেল আমি যদি বলি এখানে অ্যাঙ্গেল বলো ও কিউ আর ইকুয়াল টু কত হবে বলো, I1 মাইনাস R1। সিমিলারলি এই অ্যাঙ্গেলটা কতখানি হবে বলো তো, কারণ পুরোটা দেখো I2 হবে, কারণ বিপরীত কোণ, এটা যদি I2 হয় তাহলে এই পুরোটা I2 হবে, পুরোটা I2 হবে, আবার এইটুকুনি R2, তাহলে এইটুকুনি কত হবে বাবা, তাহলে আমি এখানে লিখতে পারি ও আর কিউ ইকুয়াল টু I2 মাইনাস R2। ওকে, এইবার এই যে অ্যাঙ্গেলটা মানে বহিস্থ কোণ, আমরা কি জানি একটা বহিস্থ কোণ ইকুয়াল টু কী হয়, বহিস্থ কোণ ইকুয়াল টু অন্তস্থ কোণের যোগফল। সুতরাং অ্যাঙ্গেল ও কিউ আর প্লাস অ্যাঙ্গেল ও আর কিউ, তাহলে এদের মান আমরা জানি I1 মাইনাস R1 প্লাস I2 মাইনাস R2, তাহলে এটা হচ্ছে তোমার ডেল্টার ভ্যালু, এটাকে তুমি 1 নম্বর নাম দিয়ে রাখলে। ওকে, এবার তুমি দেখো এই পুরো যে চতুর্ভুজটা রয়েছে, পুরো চতুর্ভুজটা কী নাম, এ কিউ এন আর, এই চতুর্ভুজের ক্ষেত্রে দেখো এই সমস্ত বাহুর যোগফল কত হবে, সমস্ত অ্যাঙ্গেলের যোগফল কত হবে বলো। সুতরাং প্রথম এই অ্যাঙ্গেলটা কত, প্রিজম অ্যাঙ্গেল, এটাকে আমি এই বলি, এ প্লাস এই অ্যাঙ্গেলটা দেখো পুরোটা, সুতরাং অ্যাঙ্গেল এ কিউ এন প্লাস এই অ্যাঙ্গেলটা এন, সুতরাং অ্যাঙ্গেল কিউ এন আর প্লাস অ্যাঙ্গেল এইটা আর অ্যাঙ্গেলটা, মানে তাহলে তুমি বলবে এ আর এন ইকুয়াল টু কত হবে, 360 হবে, সিম্পল জিনিস। তাহলে এ থাকলে পরে এ কিউ এন, এই পুরো অ্যাঙ্গেলটা সেটা পড়ে থাকবে। আচ্ছা, এক সেকেন্ড, এইটা তোমার 90 ডিগ্রি হবে, দেখো এটা নর্মাল, তো এটা তাহলে 90 ডিগ্রি নেন এটা, তাহলে এ কিউ এন কিন্তু তোমার 90 ডিগ্রি হবে, নর্মাল ড্র করেছো তুমি এটা, তাহলে 90 ডিগ্রি হলে পুরোটা, তাহলে এই অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি হবে। তাহলে এখানে পড়ে থাকবে তোমার কিউ এন আর পড়ে থাকবে, বাট এই অ্যাঙ্গেলটা আবার 90 ডিগ্রি, কারণ নর্মাল তুমি ড্র করেছিলে। তাহলে এখান থেকে তুমি পাচ্ছ এ প্লাস কিউ এন আর ইকুয়াল টু 180 ডিগ্রি, যদি ওদিকে চলে আসো তাহলে আবার 180 থাকবে এখানে, 360 মাইনাস 180 ডিগ্রি, এইটাকে তুমি একটা নাম দিয়ে রাখো 2 নম্বর। ওকে, এবার তুমি ত্রিভুজ কনসিডার করো কিউ আর এন, সুতরাং ত্রিভুজ কিউ আর এন, এই ত্রিভুজের ক্ষেত্রে তুমি কি দেখতে পাচ্ছ, তিনটে কোণের যোগফল, মানে এটা R1 R2 প্লাস এন, মানে এরকম লিখতে পারো R1 প্লাস R2 প্লাস অ্যাঙ্গেল কিউ এন আর ইকুয়াল টু 180 ডিগ্রি, তাই তো। তাহলে আমি যদি 3 নম্বর ইকুয়েশন আর 2 নম্বর ইকুয়েশনকে কম্পেয়ার করে দেখো, ডান দিকে দুজনে 180 ডিগ্রি, সুতরাং বাদিকটা কি, মানে বাদিকটা দুজনে সমান হবে, তাহলে আমি সুতরাং বলতেই পারি যে এ প্লাস অ্যাঙ্গেল কিউ এন আর ইকুয়াল টু R1 প্লাস R2 প্লাস অ্যাঙ্গেল কিউ এন আর। এইখানে তুমি দেখতেই পাচ্ছ যে এই যে কিউ এন আর কেটে যাচ্ছে, সুতরাং
এ ইকুয়াল টু কী পড়ে থাকছে R1 প্লাস R2, এটাকে তুমি 4 নম্বর নাম দাও। এবার এই ভ্যালুটা দেখো তুমি এই 1 নম্বর ইকুয়েশনে পুট করতে পারো। সুতরাং ফ্রম ইকুয়েশন 1, সুতরাং ফ্রম ইকুয়েশন 1 তুমি কি দেখছো, ডেল্টা ইকুয়াল টু I1 মাইনাস R1 প্লাস I2 মাইনাস R2, রাইট? সুতরাং I1 প্লাস I2, এদিকে মাইনাস আমি যদি কমন নিই, সুতরাং R1 প্লাস R2 পড়ে থাকবে। R1 প্লাস R2 মানে তোমার A, সুতরাং মাইনাস A। তাহলে তুমি এখানে কি পাচ্ছ, এখানে তুমি দেখতেই পাচ্ছ যে ডেল্টা ইকুয়াল টু ইনসিডেন্ট অ্যাঙ্গেল দুটোর, মানে ইনসিডেন্ট এবং যে ট্রান্সমিটেড অ্যাঙ্গেল তাদের যোগফল মাইনাস প্রিজম অ্যাঙ্গেল। সুতরাং এটা খুবই ইম্পর্টেন্ট বাবা, এটাই তোমার কি অ্যাঙ্গেল অফ ডেভিয়েশন। তাহলে প্রিজমের ক্ষেত্রে এই ডেভিয়েশনটা হয়ে থাকে, খুব ইম্পর্টেন্ট, এটা কিন্তু পরীক্ষায় আসবেই ধরে নাও। এইবার আমরা যেটা দেখবো লেন্স। লেন্সেস, লেন্স দুটো লেন্স নিয়ে মেনলি আমরা এখানে আলোচনা করব। একটা তোমার উত্তল লেন্স, একটা অবতল লেন্স। মানে মেনলি কি হয়, ধরো তোমার গলীয় রয়েছে, গলীয় দর্পণ তুমি কনসিডার করেছো, ঠিক আছে? এরকম এই একটা গলীয় দর্পণ নিয়েছো, এই একটা গলীয় দর্পণ নিয়েছো, ওকে? এইখানে দেখো এই যে অংশটুকুনি আর এই অংশটুকুনি তুমি যদি সিম্পলভাবে এইটুকু যুক্ত করে দাও, তাহলে কি সেটা লেন্স উৎপন্ন করে ফেলবে, বুঝতে পারলে? এগুলোকে তুমি বাদ দিয়ে দাও, তাহলে তুমি এটা লেন্স পেয়ে গেলে। তাহলে এটাই মেনলি আমাদের উত্তল লেন্স। এটা কারণ দেখো এই যে সারফেসটা, মানে ভেতর দিকটা তুমি জানো না কি, কারণ ভেতরে রয়েছে এটা। বাইরেটা তোমার রিফ্লেক্টিং প্লেন বা রিফ্র্যাক্টেড প্লেন, মানে এটা স্মুথ প্লেন বাইরেটা। তাহলে বাইরের প্লেনটা কেমন, বাইরে উঁচু, মানে উন্নতি হয়ে আছে। তাহলে উন্নতি হচ্ছে মানে কি, সেখানে তোমার উত্তল দর্পণ হবে, সেটা মানে উত্তল হবে। এই সারফেসটাকে আমরা উত্তল বলে থাকি। মানে আমরা যদি এটাকে বাদ দিয়ে দিই, আমরা এরকম এটা যদি বাদ দিয়ে দিই আমরা, এটা একটা দেখো দর্পণ উৎপন্ন, মানে দুটো উত্তল দর্পণের কম্বিনেশন। তাহলে সেটাই কি দিচ্ছে আমাদের উত্তল লেন্স। তাহলে এই সারফেসটাকে বলা হয়ে থাকে উত্তল। সুতরাং এটাকে বলে আমরা উভ উত্তল, বা সিম্পল ভাষায় দুটো উত্তল রয়েছে, উভ উত্তল বলতে পারি, বা সিম্পল ভাষায় আমরা উত্তল লেন্স বলতে পারি, আমরা উত্তল লেন্স বা কনভেক্স লেন্স। ক্লিয়ার হয়েছে? আচ্ছা, আমরা যদি এরকম করতাম, দেখো দুটোই কিন্তু অবতল, কারণ এই প্লেনটা কি বলি আমরা, এটাকে বলি আমরা অবতল, তাই না? এটাকে বলি আমরা অবতল, কনকেভ। সুতরাং এটাকে বলবো আমরা, এই মিররটাকে, লেন্সটাকে বলবো আমরা কনকেভ বা অবতল। অবতল কি বলে, লেন্স, ঠিক আছে? কনকেভ লেন্স হয়ে গেল, ওকে। তাহলে এখান থেকে দেখো কিছু প্রপার্টি আমরা দেখবো, মানে ডেফিনেশন দেখবো মেনলি। আমি এখান থেকে দেখিয়ে দিচ্ছি। সো এই যে লেন্সটা তুমি দেখতে পাচ্ছ, এইখানটায় আমি যদি দেখাই, তাহলে এটাকে যদি কমপ্লিট করো, তাহলে এখানে একটা তুমি সেন্টার পাচ্ছিলে। এই দিকটা কমপ্লিট করলে এখানে তুমি একটা সেন্টার পাচ্ছিলে, তাই তো? এটা একটা সেন্টার, এটা একটা সেন্টার। ক্লিয়ার? ঠিক হয়েছে জিনিসটা? তাহলে এই দিকটা যদি তুমি কমপ্লিট করো, আর এই দিকটা যদি তুমি কমপ্লিট করো, তাহলে এইখানে একটা সেন্টার পাচ্ছ, এখানে একটা সেন্টার পাচ্ছ। তাহলে এইটার জন্য এই সেন্টার, এইটার জন্য এই সেন্টার, তাহলে দুটো তুমি সেন্টার পাচ্ছ, তুমি বক্রতা কেন্দ্র পাবে তুমি, ঠিক আছে? তাহলে এটা এই যে পয়েন্টটা, এটাকে সাপোজ আমি নাম দিলাম M1, এই পয়েন্টের নাম দিলাম আমি M2। বিকজ দেখো এটা 1 দিয়েছি কেন, কারণ এটা কিন্তু এটার সাথে কানেক্টেড, বুঝতে পারলে? যেহেতু এটাকে 1 দিয়েছি, তাই এটাকে আমি 1 দিলাম। আর এই যেটা, এটা কিন্তু এটার সাথে কানেক্টেড, সুতরাং এটাকে আমি M2 দিলাম, বিকজ এটা 2 দিয়েছি। তাহলে এই যে দুটো বক্রতা কেন্দ্র, এদেরকে যদি আমি কানেক্ট করি, সেটাকে বলো কি আমরা প্রিন্সিপাল অ্যাক্সিস বা প্রধান অক্ষ। তাহলে C1 C2 তোমার হচ্ছে তোমার প্রধান অক্ষ, প্রিন্সিপাল অ্যাক্সিস। ক্লিয়ার হয়েছে? ওকে। তাহলে এই C1 C2, তাহলে C1 C2 তোমার সেন্টার অফ কার্ভেচার, এটাও ক্লিয়ার হয়ে গেল, ওকে। আর রেডিয়াসটা কথা হবে, তাহলে এই যে এটার ক্ষেত্রে এটা রেডিয়াস, এটার ক্ষেত্রে এটা রেডিয়াস, মানে তোমার C1 M1 একটা রেডিয়াস, দিস ইজ দ্য রেডিয়াস অফ কার্ভেচার। দুজনেই সমান হবে রেডিয়াসটা, C2 M2টাও তোমার রেডিয়াস অফ কার্ভেচার। ক্লিয়ার হয়েছে? আর অ্যাপারচার কোনটা? অ্যাপারচার তোমার ধরো এটা A, এটা তোমার B নাম দিয়েছো তুমি। তাহলে এই যে লেন্থটুকুনি, এটাকে বলে আমরা অ্যাপারচার, মানে A B, এটাকে বলে আমরা এখানে অ্যাপারচার। ক্লিয়ার হয়েছে? এখানে এটা তোমার
অ্যাপারচার। এখানেও কিন্তু অ্যাপারচারটা খুবই স্মল ধরা হয়। ওকে, এবার যেটা আসে সেটা কি, থিন লেন্স। আমাদের মেন মোটিভ হবে এখানটায় থিন লেন্স নিয়েই মানে চলবো আমরা আর কি, ঠিক আছে, মানে ক্ষুদ্র উন্মেষযুক্ত লেন্স নিয়ে আমরা চলবো, ঠিক আছে। থিন লেন্স কাকে বলে, দেখো এই যে লেন্স তুমি আঁকলে এইটুকুনি তোমার লেন্সের বেধ, আর এখানে তোমার ফোকাস ছিল, এবার ইয়ে ছিল, সেন্টার ছিল, রেডিয়াস ছিল। এবার বলছে যদি রেডিয়াসটা যদি মাছ গ্রেটার দেন উইথ হয়, এখানে M1 M2 নাম দিয়েছিলাম, সুতরাং এইটাকেও নাম দিচ্ছি আমি M1 M2, সো M2 M1 যদি এই কন্ডিশনটা ফলো করে তখন সেটাকে বলে থাকি আমরা থিন লেন্স। রেডিয়াসটা তোমার উইথের থেকে অনেকটা বড় হবে। ক্লিয়ার হয়েছে? সেটাকেই বলি আমরা উইথ বা থিকনেস বলতে পারো তুমি, সেটাকে আমরা থিন লেন্স বলে থাকি। খুব একটা ইম্পর্টেন্ট ডেফিনেশন, সেটা তোমার অপটিক্যাল সেন্টার বা আলোক কেন্দ্র। সো মারাত্মক ইম্পর্টেন্ট অপটিক্যাল সেন্টার, এটা তোমাদের মনে করো পরীক্ষায় চলে এসেছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ডেফিনেশনটা ভালো করে ক্লিয়ার করে নাও, অনেকে কিন্তু এটা বুঝতে পারে না, খুব ভুল করে এই ডেফিনেশনটা বলতে গিয়ে। হচ্ছে না, এক সেকেন্ড বাবা। আচ্ছা ঠিক আছে, সো এইখানে দেখো এই যে লেন্সটা এল প্রাইম, লেন্সের মিডিলে একটা পয়েন্ট রয়েছে, ওই একটা নির্দিষ্ট পয়েন্ট, ওই পয়েন্টটাকে আমরা অপটিক্যাল সেন্টার বলবো। কখন? একটা কন্ডিশন রয়েছে, ধরো একটা রশ্মি পড়লো ইনসিডেন্টে, যেহেতু একটা মিডিয়ামের মধ্যে পড়ছে, সুতরাং কী হবে, এখানে তুমি যদি মানে ডিফ্র্যাকশনের ল কাজে লাগাও তাহলে কিছুটা বাঁক দেবে আর কি, তাই তো, এইরকম হবে, সরি এইরকম কিছুটা বেঁকে গেল। ওকে, আবার এখান থেকে এই আসলো, আবার এইভাবে সে বেরিয়ে গেল। তাহলে দেখো এই যে পি কিউ আর এস, এই যে পি কিউ আর যে আর এস, এরা মাস্ট বি প্যারালাল হবে, 1 নম্বর পয়েন্ট ডেফিনেশনের। 2 নম্বর কি, মানে এরা কিন্তু অবশ্যই প্যারালাল হবে এবং সেখানে কোনো ডেভিয়েশন হবে না, নো ডেভিয়েশন, দেয়ার ইজ নো ডেভিয়েশন, নো ডেভিয়েশন। তখন সেটাকে বলবো আমরা, এই কন্ডিশন দুটো যদি ফলো করে তখন সেটাকে, সেই পয়েন্টটাকে বলি, যে পয়েন্ট দিয়ে যাচ্ছে সেই পয়েন্টটাকে বলবো আমরা অপটিক্যাল সেন্টার। কি বললাম, মানে একটা রশ্মি যখন একটা লেন্সের ওপর পড়ে, সে কি একটা নির্দিষ্ট বিন্দু দিয়ে যায় এবং যার ফলে কি সে মানে সে কোনো ডেভিয়েশন করে না, রশ্মিটার কোনো ডেভিয়েশন হয় না, এবং আগমন রশ্মি এবং নির্গত রশ্মি পরস্পর কি সমান্তরাল হয়, তখন সেই বিন্দুটাকে বলে দেখি আমরা অপটিক্যাল সেন্টার বা আলোক কেন্দ্র। ক্লিয়ার হয়েছে আশা করি জিনিসটা, মানে এই দুটো কন্ডিশন তোমার মেন, এই দুটো মনে রাখবে তাহলে তোমার হয়ে গেল, মানে কোনো ডেভিয়েশন হবে না, যে পয়েন্ট দিয়ে গেলে পরে সেই পয়েন্টটাকে বলবো আমরা আলোক কেন্দ্র। ওকে, এইবার আমরা ডিসকাস করব ফোকাস নিয়ে। সো হোয়াট ইজ দ্য ফোকাস অফ আ লেন্স? দেখো উত্তল লেন্স তুমি কনসিডার করো, একটা উত্তল লেন্স আমি নিলাম, একদম সিম্পল, এল প্রাইম নিয়েছি আমরা, তাই তো। সো দেখো এটা তোমার প্রিন্সিপাল অ্যাক্সিস, এটা তোমার অপটিক্যাল সেন্টার। তো আগে যেরকম ডেফিনেশন পড়িয়েছিলাম আমরা এই মিররের ক্ষেত্রে, সেরকমই তুমি সমান্তরাল, মানে প্রিন্সিপাল অ্যাক্সিস তুমি সমান্তরাল রশ্মি নিলে কী হবে, সে একটা বিন্দুতে পাস করবে, এখানে তুমি নাও একটা বিন্দুতে পাস করবে, এরকম নাও তুমি সমান্তরাল রশ্মি। ওকে, জিনিসটা ক্লিয়ার হচ্ছে? তাহলে যে বিন্দুতে পাস করছে সেটাকে বলে থাকি আমরা ফোকাস, এটাকে বলা হচ্ছে প্রিন্সিপাল ফোকাস, প্রিন্সিপাল ফোকাস। ক্লিয়ার হয়েছে? এবং এই ফোকাসে তুমি যদি একটা প্লেন কনসিডার করো, এখানে তুমি একটা প্লেন কনসিডার করো, সাপোজ এ বি সি ডি, এইটাকেই তুমি বলবে ফোকাস প্লেন, ফোকাস প্লেন। ওকে, তাহলে রশ্মির দিক থেকে আসছে, তাহলে এটা প্রিন্সিপাল ফোকাস হলো, কিন্তু এদিক কিন্তু একটা ফোকাস হবে, তাহলে এইটা তোমার কি গৌণ ফোকাস, এখানে তোমার সেকেন্ডারি ফোকাস বলে এটাকে, সেকেন্ডারি ফোকাস। ওকে, এইটা তোমার হচ্ছে গিয়ে
এখানে দেখো রশ্মিগুলো কি এখানে এসে কনভার্জ হচ্ছে, তাই এখানে আমরা রশ্মিগুলোকে বলে থাকি কনভার্জেন্ট রেজ অফ লাইট, যেটা আমরা মিররের ক্ষেত্রেও দেখেছিলাম, ঠিক আছে, মানে অভিসারী রশ্মি, বাংলায় বলে অভিসারী রশ্মি। তাহলে এই মিররটাকে বলা হয়ে থাকে কনভার্জিং মিরর। সো কনভার্জিং মিরর না, সরি লেন্স, এটা বা উত্তল লেন্স। সিমিলারলি আমি যদি অবতল দর্পণ কনসিডার করি, অবতল লেন্স যদি দেখি আমরা, তাহলে অবতল লেন্সের ক্ষেত্রে কেমন হয়, এইরকম হয়। দেখো এটা আমাদের অপটিক্যাল সেন্টার। এইখানেও তুমি সমান্তরাল রশ্মি পাঠাবে প্রিন্সিপাল অ্যাক্সিসের সাথে, তাহলে একটা গেল সমান্তরাল রশ্মি, এইখানে এই চলে যায়, এই একটা গেল, এই বেরিয়ে যায়। তখন কি মনে হয়, প্রিন্সিপাল অ্যাক্সিসে একটা বিন্দু দিয়ে মানে বিন্দু দিয়ে না একটা রশ্মিটা বেরিয়ে গেল, ঠিক আছে, যেরকম দেখাচ্ছি আমি এই দিকে, তো মনে হচ্ছে এইখান থেকে বেরিয়ে আসছে, সো মনে হচ্ছে এইখান থেকে বেরিয়ে আসছে। তো এই যে বিন্দুটা, এই বিন্দুটাকে বলা হয়ে থাকে ফোকাস। ক্লিয়ার হয়েছে? এটাকে বলে থাকি আমরা কি, ফোকাস, মানে যে বিন্দু থেকে বেরিয়ে আসছে বলে মনে হয়, যে বিন্দু থেকে বেরিয়ে আসছে বলে মনে হচ্ছে রশ্মিগুলো, সেই বিন্দুটাকে বলবো আমরা ফোকাস। তাহলে এইখানে কিন্তু এইটা আমাদের প্রিন্সিপাল ফোকাস, দিস ইজ আওয়ার প্রিন্সিপাল ফোকাস, দিস ইজ আওয়ার প্রিন্সিপাল ফোকাস। দেখো অবতল দর্পণের ক্ষেত্রে কি, অবতল লেন্সের ক্ষেত্রে কিন্তু বাঁ দিকটা হলো, আর উত্তলের ক্ষেত্রে কিন্তু ডান দিকটা হলো। ক্লিয়ার হয়েছে? তাহলে এই দিকটা কিন্তু তার গৌণ ফোকাস হবে, তাহলে এটা তার সেকেন্ডারি ফোকাস হবে, সেকেন্ডারি ফোকাস। আর এইখানে তুমি কি ফোকাস প্লেন কনসিডার করতে পারো, এ বি সি ডি, এটা তোমার কি ফোকাস প্লেন, এটা ফোকাস সিমিলারলি যেরকম হয় আর কি। ক্লিয়ার হয়েছে? এখানে দেখো রশ্মিগুলো কি হচ্ছে, ডাইভার্জ হচ্ছে, তাই এটাকে আমরা বলে থাকি কি ডাইভার্জেন্ট রেজ অফ লাইট। আর এই লেন্সটাকে বলা হয়ে থাকে, এই লেন্সটাকে আমরা সিম্পলি বলে থাকি ডাইভার্জিং লেন্স, ডাইভার্জিং লেন্স, মানে অবতল লেন্সকে ডাইভার্জিং লেন্সও বলা হয়ে থাকে। এবার এই যে লেন্সটাকে আমরা কিন্তু প্রিজমের ফর্মে ভাঙতে পারি। মেনলি যে লেন্সটা আমরা যদি ফিজিক্সটা ভালো করে দেখি, তাহলে কি এটা প্রিজম, এটা নাথিং বাট আ প্রিজম। প্রিজমের ক্ষেত্রে তুমি কি দেখেছো, যে রশ্মি যখন ফেলা হচ্ছে তখন কি রশ্মিটা কিন্তু বেসের দিকে কিন্তু বেঁকে যায়, অলওয়েজ যখন রশ্মিটা যাচ্ছে দেখো সবসময় কিন্তু বেসের দিকে যাবে, তাই না, বেস বরাবর মানে বেরোবে আর কি। তাহলে এখানেও দেখো তাই হচ্ছে, এটা তোমার ধরো প্রিন্সিপাল অ্যাক্সিস, তাহলে এর ক্ষেত্রে তুমি যদি দেখো, তাহলে এই রশ্মি গেল, আচ্ছা এখানে ইয়েটা রেখে দিই, এটা অপটিক্যাল সেন্টার। তাহলে দেখো এখানেও কিন্তু এই বেসের দিকে ভেঙে গেল, কারণ এইটা তোমার একটা প্রিজম, এইটাকে তুমি একটা প্রিজম কনসিডার করতে পারো, এখানে এটা প্রিজম। তাহলে এর ক্ষেত্রে কি হচ্ছে দেখো, এই গেল বেসের দিকে ভেঙে গেল, বুঝতে পারলে? তাহলে এটা একটা প্রিজম, তাহলে এর ক্ষেত্রে এটা একটা প্রিজম, এর ক্ষেত্রে এটা প্রিজম। আমি যদি এদিকে দেখাই, দেখো এদিকটা, তাহলে কি বেস কোনটা, এদিকটা বেস রয়েছে, সুতরাং কি ওই দিকটা ভেঙে যাবে, বুঝতে পারলে? এইখানে দেখো এদিকটা বেস রয়েছে, এদিকটা ভেঙে যাবে, সুতরাং এইরকম। তাহলে কি আমরা একটা প্রিজমকে মানে লেন্সকে প্রিজমের কম্বিনেশন ফর্মে আমরা কনসিডার করতে পারি, সেরকম অবতল লেন্সের ক্ষেত্রে একই রকম। এইটা এই একটা, তাহলে এই ক্ষেত্রে কী হবে দেখো, এখানে তুমি বলবে যে এইখানে গেলাম, তাহলে বেস কোনটা, এদিকটা বেস না, এরকম যদি তুমি দেখো তাহলে বেসটা ওদিকটা, তাহলে কি এদিকে ভেঙে যাবে, বুঝতে পারলে? এর ক্ষেত্রে দেখো এদিকে ঢোকালে তুমি, তাহলে কি এইরকম বেসটা এদিকটা, সুতরাং এই দিকটা ভেঙে যাবে, বুঝতে পারলে? তাহলে যে দিকটা বেস সেই দিকটা ভেঙে যায়, তার জন্য কিন্তু এরকম রশ্মি আমরা দেখতে পাই। যে বলতেই পারো তুমি এইভাবে দিচ্ছে, আমি এইদিকে কেন যাচ্ছে, তাই না, এর জন্য হয়। এবার ইমেজ ফর্ম করবে, দেখো ইমেজ ফরমেশন, ইমেজ ফর্ম কেমন ইমেজ ফর্ম করে? ইমেজ ফর্ম করার জন্য দুটো রুল দেখে নাও। আমি উত্তল লেন্স বা অবতল লেন্স যাই নিই না কেন, প্রথম কথা হচ্ছে গিয়ে সমান্তরাল রশ্মি পাঠাবে, সেটা কোথা দিয়ে যাবে, ফোকাস দিয়ে যাবে, হলো 1 নম্বর পয়েন্ট চলে গেল। 2 নম্বর পয়েন্ট কি, তুমি হচ্ছে গিয়ে
যদি অপটিক্যাল সেন্টার দিয়ে রশ্মিকে পাঠাও, অপটিক্যাল সেন্টার দিয়ে তুমি যদি কোনো রশ্মি পাঠাও সেটাকে অপটিক্যাল সেন্টার দিয়ে বেরিয়ে চলে যাবে, কোনো ডেভিয়েশন হবে না। এই দুটো পয়েন্ট থেকে তুমি যে কোনো ছবি আঁকতে পারো। সো প্রথম অবজেক্টটাকে যদি আমি মানে অবশ্যই আমি উত্তল দর্পণের জন্য বলছি প্রথমে, হ্যাঁ, অবতল লেন্সটাকে যদি আমি সাপোজ অবতল বলছি, উত্তল লেন্সে আমি যদি অবজেক্টটাকে যদি আমি ইনফিনিটিতে রাখি, আমি ইনফিনিটি রাখলে কী হবে, তার মানে কি ইনফিনিটি রাখা মানে কি রশ্মিগুলো সমান্তরাল মানে নিজের প্যারালাল আসবে, এরকম আসবে, ঠিক আছে। নিজে যদি প্যারালাল আসে তাহলে কি হবে, তাহলে দেখো এইরকম এইরকম এইরকম, মানে এইখানে এসে মিলিত হবে, মানে একটা জায়গাতে যেখানে মিলিত হবে সেখানে কি ফোকাস হবে, এইখানটায় ফোকাস হবে। তাহলে এটা ইনফিনিটি ছিল, এখানে তাহলে এটা কি ফোকাস আমাদের, তাহলে ফোকাসে এসে মিলিত। তুমি দেখতেই পাচ্ছ এখানে তুমি পর্দা রাখলে পর্দায় ফেলতে পারবে, সুতরাং ফোকাস উৎপন্ন হয়েছে। কোথায় উৎপন্ন হয়েছে, এক ফোকাস। দ্বিতীয়ত তুমি রিয়েল ইমেজ পাবে তুমি, কারণ তুমি পর্দায় ফেলতে পারছো। সে দেখো উল্টো হয়েছে, ইনভার্টেড বলবে তুমি, মানে অবশিষ্য। ডি দেখো খুবই ছোট, কারণ এখানে এটা মনে করো সূর্য এটা, আর এখানে দেখো খুবই ছোট একটা ইমেজ উৎপন্ন হয়েছে, সুতরাং তুমি বলবো হাইলি ডিমিনিশড। ক্লিয়ার হয়েছে? সাপোজ তুমি অবজেক্টটাকে যদি এই এই তাহলে এটা তোমার ফোকাস, এটা ফোকাস, তোমার সি, এটা তোমার সি। ধরো তুমি অবজেক্টটাকে তুমি কোথায় রাখলে, যে ইনফিনিটি আর সি এর মাঝে রাখলে, তাহলে কি হবে, রশ্মি সমান্তরাল যাবে, ফোকাস দিয়ে বেরিয়ে চলে গেল। আর একটা তুমি এই ভেতর দিয়ে পাঠাও, মানে অপটিক্যাল সেন্টার দিয়ে, সরি, তাহলে সেটা কী হবে, এরকমভাবে বেরিয়ে চলে যাবে, ঠিক আছে। তাহলে দেখো উৎপন্ন কোথায় করলো, উৎপন্ন কিন্তু এইখানটায় করছে, আমি দেখে এইখানটায়, তাহলে কোথায় উৎপন্ন হচ্ছে, ফোকাস আর সি এর মাঝে। তাহলে ফোকাস মানে অ্যাট এফ অ্যান্ড সি, এবং পর্দায় ফেলতে পারবে, সুতরাং রিয়েল ইমেজ হয়ে গেল। দ্বিতীয়ত দেখো এটা কিন্তু ইনভার্টেড, উল্টো হয়েছে, ইনভার্টেড বলবে। 3 নম্বর দেখো ছোট, বস্তু অপেক্ষা এটা অবজেক্ট, এটা ইমেজ, সুতরাং বস্তু অপেক্ষা আকারটা ছোটো, সুতরাং ডিমিনিশড, সিম্পল ডিমিনিশড হয়ে গেল। সি পয়েন্ট দেখো এইখানে রয়েছে ফোকাস সি, ফোকাস সি, তাহলে তুমি সিতে তুমি রাখলে, মানে একদম তুমি সেন্টারে তুমি যদি অবজেক্টটাকে রাখো, তাহলে কী হবে, একটা রশ্মি গেল, রশ্মিটা কিন্তু সবসময় এখান থেকে কিন্তু বেন্ড হবে, হ্যাঁ, তাহলে ফোকাস দিয়ে বেরিয়ে যাবে, তো এইটা ফোকাস দিয়ে বেরিয়ে চলে গেল। আর একটা তুমি এই দিয়ে পাঠাবে, এই দিয়ে এইভাবে বেরিয়ে চলে যাবে, সুতরাং দেখো এইখানে উৎপন্ন করছে, একদম সিম্পল ব্যাপার, একদম এইখানে উৎপন্ন করবে, মানে কি সেন্টারে কিন্তু উৎপন্ন হবে। তাহলে অবজেক্ট কোথায় উৎপন্ন হচ্ছে বাবা, অ্যাট সি, রিয়েল ইমেজ, কারণ পর্দায় তুমি ফেলতে পারবে। সি উল্টো, সুতরাং ইনভার্টেড। এবং ডি পয়েন্ট দেখো সেম সাইজ, সাইজটা কী হবে বাবা, সেম হবে। নেক্সট দেখো অবজেক্টটাকে তুমি যদি ফোকাস আর সি এর যদি মাঝে রাখো, ধরো এটা তোমার ফোকাস, এটা তোমার সি, তাহলে অবজেক্টটাকে তুমি কোথায় রাখছো, এইখানটায় রাখছো, তাহলে তুমি কি বলবে, একটা রশ্মি পাঠালাম, ফোকাস সি, ফোকাস দিয়ে চলে গেল, কোনো অসুবিধা নেই। একটাকে তুমি এটাতে পাঠাও, পাঠালে এই চলে গেল, দূরে গিয়ে মিলিত হচ্ছে, এইখানটা গিয়ে মিলিত হচ্ছে, সুতরাং তুমি এইখানে তুমি একটা ইমেজ পাচ্ছ। দেখো এটা অবজেক্ট ছিল, এটা তোমার ইমেজ, সুতরাং তুমি দেখতেই পাচ্ছ ইমেজটা কিন্তু আকারে বড় হয়েছে এবং উল্টো হয়েছে, সুতরাং পর্দায় ফেলতে পারবে। কোথায় উৎপন্ন করেছে, সি অ্যান্ড ইনফিনিটির মাঝে, সি অ্যান্ড ইনফিনিটির মাঝে উৎপন্ন করেছে, রিয়েল ইমেজ উৎপন্ন করেছে, তোমার ইনভার্টেড করেছে, উল্টো করেছে, আর ডি তোমার ম্যাগনিফাইড করেছে, কারণ ইসের অপত্যে মানে অবজেক্টের থেকে বেশি বড় ইমেজটা, সুতরাং ম্যাগনিফাইড। ওকে, নেক্সট ডি হয়ে গেল, এবিসিডি, আচ্ছা ই, ওকে। এবার তুমি কি করলে, ফোকাসে রাখলে তুমি অবজেক্টটাকে, অবজেক্টটা তুমি কোথায় রাখলে, ফোকাসে রাখলে,
ধরো এটা তোমার অপটিক্যাল সেন্টার, এটা তোমার ফোকাস, এটা তোমার সি। তাহলে অবজেক্টটাকে তুমি ফোকাসে রেখেছো, তুমি রশ্মি পাঠাও, এই পাঠালে আচ্ছা এখানে একটা ফোকাস রয়েছে, এখানে তোমার সি রয়েছে, তাহলে তোমার সি সিম্পল ফোকাস দিয়ে পাস করে চলে যাবে। ওকে, আর একটা তুমি কি করলে, এই সেন্টার দিয়ে পাঠিয়ে দিলে, মানে অপটিক্যাল সেন্টার দিয়ে। হ্যাঁ, প্যারালাল যাবে, এটা প্যারালাল যাবে। তাহলে কি কোথায় গিয়ে মিলিত হচ্ছে, ইনফিনিটিতে গিয়ে মিলিত হচ্ছে। ঠিক আছে, তাহলে যদি ফোকাসে রাখো তাহলে তোমার মিলিত হচ্ছে তোমার ইনফিনিটি থেকে, ইনফিনিটি গিয়ে অবজেক্টটা উৎপন্ন করবে, এটা তোমার রিয়েল হবে, পর্দায় ফেলা যাবে। তোমার সি ইনভার্টেড হচ্ছে, মানে উল্টো হচ্ছে, ইনভার্টেড। আর ডি নম্বর দেখো হাইলি, মানে প্রচুর কিন্তু বড়, হাইলি ম্যাগনিফাইড, ম্যাগনিফাইড। ক্লিয়ার হয়েছে? ই এফ। নেক্সট কি দেখো, ধরো তুমি কি করলে, ইসে রাখলে, এই ফোকাস রয়েছে, সি রয়েছে, তুমি ফোকাস আর সি অপটিক্যাল সেন্টার তার মাঝে রাখলে, এইখানে রাখলে, তাহলে কি হবে, এটা পাঠালে সমান্তরাল এফ সি, সেটা কোথায় যাবে বাবা, ফোকাস দিয়ে চলে গেল। ভালো কথা। ঠিক আছে, তাহলে তুমি কি মনে করবে, দেখো এইখান থেকে যেন বেরিয়ে আসছে বলে মনে হবে তোমার, আসছি সেখানে জিনিসটাতে আসছি আমি। আরেকটা তুমি কি করতে পারো, আরেকটা তুমি করতে পারো যে এইটাতে পাঠালে এইভাবে বেরিয়ে চলে যাবে। দেখো এটা কিন্তু কখনোই মিলবে না, কারণ আস্তে আস্তে যত বড় হবে তত দূরে চলে যাবে। তো এইখানে কি মনে হচ্ছে যেন এই দিক থেকে আসছে, এটা এদিক থেকে আসছে, এটা এইখান থেকে আসছে। তুমি যদি এখানে চোখ রাখো, তোমার চোখ কি মনে করবে যেন রশ্মিগুলো এখান থেকে আসছে। সুতরাং এইখানে তারা কিন্তু একটা ইমেজ উৎপন্ন করবে। এটা কিন্তু সিতেই হবে তার কোনো কথা নেই, যে কোনো জায়গাতে হতে পারে। এইখানে তার ইমেজটা উৎপন্ন করে, এটা ইমেজ, এটা তোমার অবজেক্ট ছিল। তাহলে তুমি এখানে দেখতেই পাচ্ছ, এক ইমেজটা তোমার কোথায় উৎপন্ন হবে সেটা মানে জানা নেই, সেটা তুমি ক্যালকুলেট করতে পারবে, কিন্তু ইমেজটা রিয়েল হবে। তোমার দেখো সমশিষ্য, মানে যেদিকে অবজেক্ট সেদিকে ইমেজ রয়েছে, তাই এটাকে বলে ইরেক্ট, ইংলিশ টার্মটাকে ইরেক্ট বলে, মানে সমশিষ্য। সি তুমি দেখো এখানটা ম্যাগনিফাইড, আচ্ছা ইমেজটা রিয়েল কেন বলছি, ভার্চুয়াল হবে, কারণ তুমি পর্দায় ফেলতে পারবে না, ভার্চুয়াল ইমেজ হবে, সরি ম্যাগনিফাইড। কারণ এইখানে তুমি পর্দায় ফেলতে পারবে না, তাই না? এখানে এসে তো রশ্মিগুলো মিলিত হচ্ছে না, মিলিত হচ্ছে বলে মনে হচ্ছে রে বাবা, বুঝেছ? এইবার আমি চলে আসি কনকেভের জন্য। হ্যাঁ, ফর কনকেভ লেন্স একটাই কেস বলি, একটাতেই কমপ্লিট হয়ে যায় সব জিনিসগুলো। ধরো এখানে একটা অবজেক্ট রয়েছে, মানে এটা ফোকাস, এটা তোমার, এটা ফোকাস, এটা সি। ঠিক আছে, ধরো এক জায়গাতে অবজেক্ট নাও, যে কোনো এক জায়গাতে, এখানে আমি একটা অবজেক্ট নিলাম, ফাইন, এখানে একটা আমি অবজেক্ট নিলাম, এটা আমার অবজেক্ট। তাহলে রশ্মি পাঠাও, তাহলে প্রথমে একটা সমান্তরাল রশ্মি পাঠালাম, তা কী হচ্ছে, এইভাবে চলে যাবে, কি মনে হচ্ছে যেন ফোকাস থেকে বেরিয়ে যাবে। ওকে, আর একটা তুমি অপটিক্যাল সেন্টার দিয়ে পাঠিয়ে দাও, তাহলে একটা অপটিক্যাল সেন্টার দিয়ে পাঠালে কী হবে, সেটা কোনো ডেভিয়েশন হবে না, একদম চলে যাবে। সুতরাং দেখো এইখানে কিন্তু একটা ইমেজ উৎপন্ন করবে। তাহলে এখানে তুমি কি দেখতে পাচ্ছ, যে ইমেজটা ভার্চুয়াল হচ্ছে, কারণ পর্দায় ফেলা যাবে না, তাই না? মানে মনে হচ্ছে না, কারণ এদিকে রশ্মি চলে গেলে মনে হচ্ছে এখান থেকে বেরিয়ে আসলো, সুতরাং এইখানে ইমেজ উৎপন্ন হলো, সুতরাং ভার্চুয়াল হবে। দেখো অনেকটাই ছোট এবং ইরেক্ট, মানে যেদিকটা অবজেক্ট সেদিকটা ইমেজ উৎপন্ন করেছে, এবং সাইজটা কি অনেকটা ছোট, সুতরাং ডিমিনিস্ট, বস্তু অপেক্ষা আকারে ছোট, বাংলায় তোমরা এই কথাগুলো উল্লেখ করবে। ক্লিয়ার হয়েছে? এটা কিন্তু অলওয়েজ, এটা কিন্তু ট্রু, সবসময় কিন্তু এটাই হবে। ওকে, নেক্সট যে টার্মটা আমি ডিসকাস করবো সেটা তোমার কি, ম্যাগনিফিকেশন। এখান থেকে তুমি প্রবলেম করতে পারবে। সো ম্যাগনিফিকেশন তোমাদের বেশি কিছু নেই, একটাই ম্যাগনিফিকেশন রয়েছে, সেটা তোমার কি, লিনিয়ার ম্যাগনিফিকেশন। হ্যাঁ, এম দিয়ে রিপ্রেজেন্ট করা হয় থাকে, এটা মেনলি আমরা লিনিয়ার ম্যাগনিফিকেশনের কথাই বলছি আমি। হ্যাঁ, লিনিয়ার ম্যাগনিফিকেশন, তার ডেফিনেশনটা কি, অবজেক্ট হাইট বা ইমেজ হাইট। সো এম ইকুয়াল টু অবজেক্ট হাইট বা ইমেজ হাইট। আমরা ক্যালকুলেশন করে দেখতে পারি সেটা কত আসে, ইউ সরি ভি বাই ইউ। ভিটা তোমার কি, এই ভিটা হচ্ছে তোমার, আচ্ছা এখানে লিখে দিই আমি,
ভি তোমার ইমেজ ডিস্টেন্স সবসময় কী করা হবে, মেজার করা হবে, মেজার্ড ফ্রম অপটিক্যাল সেন্টার। এটা কি অবজেক্ট ডিস্টেন্স, মানে যেখানটা অবজেক্টটা রয়েছে, যেরকম এখানে আমি ছবিটা দেখাই, দেখো এটা ইমেজ উৎপন্ন করেছে এখানটা, সুতরাং এটা কি ইমেজ ডিস্টেন্স, সুতরাং ভি বলবো, হ্যাঁ। আর এটা তোমার অবজেক্ট এখানে রয়েছে, সুতরাং এটাকে আমরা বলবো কি ইউ বলবো। মেজারটা কোথা থেকে করবো, এখান থেকে মেজার করবো। এবং ডান দিকটাকে মানে যেদিকে রশ্মির দিক সেটাকে পজিটিভ ধরা হচ্ছে, আর যেদিকটা রশ্মির বিপরীত দিক সেটাকে নেগেটিভ ধরা হয়। বা তুমি কোঅর্ডিনেট ফর্মে বলতে পারো, এদিকটা সাপোজ এক্স অ্যাক্সিস, এদিকটা সাপোজ আমার ওয়াই অ্যাক্সিস, সুতরাং পজিটিভ এক্স অ্যাক্সিস বরাবর পজিটিভ হবে, নেগেটিভ এক্স অ্যাক্সিস বরাবর নেগেটিভ হবে, এবং উপরের দিকটা পজিটিভ হবে, নিচের দিকটা নেগেটিভ হবে। ক্লিয়ার হয়েছে? নর্মাল ডেফিনেশন কি, যেদিকে রশ্মি যাচ্ছে সেদিকটা তুমি যদি মেজার করো সেটা পজিটিভ হয়। ওকে, এখান থেকে তুমি ক্যালকুলেট করতে পারো। সিম্পল তুমি এখানে ইয়েটা তুমি ভি বা ইউ বলতে পারো, জাস্ট সিম্পল ম্যাগনিটিউড দিতে পারো। ওকে, এখান থেকে তুমি কিন্তু প্রবলেম করতে পারো। এই ছিল সমস্ত কিছু, তোমার লেন্স প্রিজম সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেল। ওকে, তো চলো দেখা হবে নেক্সট ভিডিওতে। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে তোমার বন্ধুর সাথে শেয়ার করো, একটা লাইক করে দিও, আর কমেন্ট করে জানাও কেমন লাগছে তোমাদের। তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সো থ্যাংক ইউ।